তাহলে অধ্যায় 8 জ্যামিতি বৃত্ত। তাহলে বৃত্ত সম্পর্কে আজকে কিছু জিনিস আমাদের জানা দরকার। ঈশ্বর খাতা ধরো, ধরে মনে করো এই একটা ফোঁটা দিলাম, দিয়ে ঘুরিয়ে আসলাম, এইটাকে বলা হয় বৃত্তের কেন্দ্র। এটা কি বলা হয়? বৃত্তের কেন্দ্র। আচ্ছা, কেন্দ্র কেন্দ্র থেকে এই যে এই সীমানাটাকে বলা হয় পরিধি। কেন্দ্র থেকে এই পরিধির যে কোনো দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। তাহলে এটা কি হলো? ব্যাসার্ধ। কেন্দ্র চিনলে ব্যাসার্ধ। এবার যদি এইখান থেকে কেন্দ্র সোজা একটা রেখা ভাড়ায় আসে, তাহলে বলা হয় পুরোটাকে বলা হয় ব্যাস। পুরোটাকে বলা হয় ব্যাস। তাহলে ব্যাসার্ধ যদি 3 সেন্টিমিটার হয়, তাহলে ব্যাস কত হবে? 3 × 6 সেন্টিমিটার। ব্যাসার্ধ যদি 5 সেন্টিমিটার হয়, ওই ব্যাসার্ধ যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে ব্যাস হবে কত? 10 সেন্টিমিটার। তাহলে এইটা কি চিনলাম? কেন্দ্র চিনলাম, ব্যাসার্ধ চিনলাম, ব্যাস চিনলাম, আর এই বৃত্তের সীমানা হচ্ছে পরিধি। পরিধি চিনলাম। এখন কোন যদি একটা বৃত্ত, এই কেন্দ্র আছে, এই একটা অংশ থাকে, এই একে বলা হয় বৃত্তাংশ। তাহলে এইটাকে বলা হয় কি? বৃত্তাংশ। মানে বৃত্তের একটা অংশ বা বৃত্ত চাপ। তাহলে বৃত্তাংশ আলাদা জিনিস, এই বৃত্ত চাপ, এটা কি বললাম? বৃত্ত চাপ। এখন এইটা যোগ করে দিলাম, মনে করো একটা অংশ বৃত্ত থেকে আমি এই অংশটা কেটে নিলাম, এই ভিতরের এই যে ক্ষেত্রফল পুরোটুকুকে বলা হয় বৃত্তাংশ। বৃত্তাংশ। তাহলে পুরোটার কি বলা হয়? বৃত্তাংশ। তাহলে কয়টা জিনিস জানবো? একটা হচ্ছে কেন্দ্র, একটা হচ্ছে কেন্দ্র থেকে গেলাম ব্যাসার্ধ, পুরোপুরি গেলে হচ্ছে ব্যাস, আর এই পুরোটা হচ্ছে পরিধি। পুরোটা কি? পরিধি। পরিধির যে কোনো একটা অংশ হচ্ছে বৃত্তচাপ, আর বৃত্ত থেকে এটা কেন্দ্র অংশ কেটে নেওয়ার সাথে হচ্ছে কি হচ্ছে? বৃত্তাংশ। এখন হচ্ছে জ্যা চিনতে আসবো। জ্যা, একটা বৃত্ত, তাহলে এই কেন্দ্র, এই একটা জ্যা। তাহলে যে কোনো দুইটা বিন্দু দিয়ে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যায়, সে একটা জ্যা। তাহলে জ্যা যে কোনো হতে পারে, এই আর একটা দিলাম, আর একটা দিলাম, এইখানে একটা দিলাম, অসংখ্য জ্যা হতে পারে। একটা বৃত্তে কয়টা জ্যা হতে পারে? অসংখ্য জ্যা হতে পারে। তো এই যদি কেন্দ্র থেকে এই যে ভাড়ায় যায়, তাহলে এও একটা জ্যা। তাহলে কি এটো জ্যা? কেন্দ্র থেকে গেছে, কেন্দ্র এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গেছে, কিন্তু ওটার নাম আমরা কি জানি? ব্যাস। তাহলে এই ব্যাসই হচ্ছে বৃত্তের সবচেয়ে বড় জ্যা। দেখো, যে পাশতেই যাক, এই ব্যাসার্ধর বাইরে তো যেতে পারবে না, এইরকম ব্যাসার্ধ যেতে পারবে না। তাহলে বৃত্তের বৃহত্তম ব্যাস হচ্ছে কি? বড় জ্যা। তাহলে বৃত্তের বৃহত্তম জ্যা কেডা? ব্যাস। বৃত্তের বৃহত্তম জ্যা কেডা? ব্যাস। তাহলে ব্যাসে আমরা চিনলাম, এই কটা জিনিস চিনলাম, আর বৃত্ত চিনতে পারলাম। এখন আমরা 17 নম্বরে কি আছে, কি বলছে 17 নম্বরে? বৃত্তের কেন্দ্র কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যায়ের, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যা, ও ব্যাস ভিন্ন কোন জ্যা এর মধ্যবিন্দুর, কোন জ্যা এর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ও ওই সংযোগ রেখাংশ ওই জ্যা এর রেখাংশ, এক ভিতর ধরিস না কেন? ওই জ্যা এর উপর লম্ব। লম্ব। খাতাদার, ওই জায়ের উপর লম্ব। আচ্ছা, এখন হচ্ছে কথাটা বুঝতে হবে যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন জ্যা। তাহলে একটা বৃত্ত, আমি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এখানে যদি ব্যাস ভিন্ন জ্যা, কেন্দ্র দিয়ে গেলে কি হয়? সে ব্যাস। ব্যাস ভিন্ন আমি যে কোনো একটা জ্যা নিলাম, মনে করি এ ও বি ব্যাস ভিন্ন জ্যা, এটা বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন জ্যা। এখন বলছে যে ব্যাস ভিন্ন জ্যা এর মধ্যবিন্দু। আমি জ্যা যদি হয় 10 সেন্টিমিটার, মধ্যবিন্দু তো কনে পড়বে? 8 সেন্টিমিটার পড়বে না? তাহলে মধ্যবিন্দু মনে করি এটা ডি। মধ্যবিন্দু ধরলাম ডি বা এম। আমরা বইয়ের সাথে একটু মিল দিয়ে রাখি, আমরা যে কোনো অক্ষর দিতে পারি, সিরিয়াসলি বইয়ের সাথে একটু মিল দিয়ে রাখি, তখন বই পড়লে আরো ভালো করে বেশি বুঝতে পারবা। এই জন্য বইয়ের সাথে একটু মিল দিয়ে রাখলাম যে এ বি এর মধ্যবিন্দু এম, ব্যাস ভিন্ন জ্যায়ের মধ্যবিন্দু এম, ও এম যোগ করি। বলছে যে জ্যায়ের মধ্যবিন্দুর সংযোগ রেখা, তাহলে ও এম যোগ করি। সংযোগ রেখা ওই জ্যায়ের উপর লম্ব, তাহলে এ বি এর উপর ও এম লম্ব, এটা দেখাইতে হবে। এখন আমরা বিশেষ নির্বাচনে আসি। বিশেষ নির্বাচন, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি ব্যাস ভিন্ন জ্যা, এ বি
ব্যাস ভিন্ন যা, এবি ব্যাস ভিন্ন যা, এম এবি এর মধ্যবিন্দু। তাহলে এমটা কি বলছি? এম মধ্যবিন্দু বলছি না? এম, এম যেটা কমা দিবা, এবি এর মধ্যবিন্দু। প্রমাণ করতে হবে যে, করতে হবে যে ও এম লম্ব, ও এমটা কার উপরে লম্ব? এইটা কেবল লম্ব চিহ্ন, এটা দাগ দিয়ে, এটা সোজা দাগ দিয়ে লম্ব চিহ্ন, ও এম লম্ব এবি। আবার আমরা কি করতে পারি এখানে? ও এম প্রমাণ করতে হবে যে ও এম লম্ব এবি, বা এবি এর উপর লম্ব। আচ্ছা, তাহলে ও এম লম্ব এবি এরকম লিখতে পারি। তাহলে লিখলাম। এবার অঙ্কন, যেহেতু একটু অঙ্কন এখানে লাগবে, যেখানে অঙ্কন লাগবে সেখানে অঙ্কন করতে হবে, যেখানে অঙ্কন লাগবে না সেখানে করতে হবে না। ও কমা এ যোগ করি, ও কমা বি যোগ করি। তাহলে অঙ্কনটা আগে লিখে নিতে, আবার বোঝাচ্ছি। ও কমা যোগ করার সময় কমা লাগবে, ও কমা এ, এবং ও লেখা যায়, তা আমি এবং লিখলাম, আমাকে আলাদা ভালো থাকে। ও কমা বি যোগ করি, যোগ করি। এই যোগ করার ফলে কি হয়েছে? ও এ এম এবং ও বি এম দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে না? তাহলে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, ও এ এম ও ও বি এম। এখন আমাদের প্রমাণ করতে হবে এই দুইটা ত্রিভুজ সর্বসম। আগে প্রথম প্রমাণ হবে, তাই প্রমাণ, প্রমাণ ধাপ দিয়ে যাই। ধাপ এক, ত্রিভুজ ও এ এম ও ত্রিভুজ ও বি এম আমরা যেভাবে বুঝবো ওইভাবে লিখবো, তাহলে জ্যামিতি ক্লিয়ার হয়ে যাবে। সৃজনশীলে আমরা ছবিগুলো নিয়ে, উদ্দীপক থেকে নিয়ে যেভাবে বুঝে পারবো ওইভাবে বুঝায় লিখবো। তাহলে ত্রিভুজ, ত্রিভুজ ও এ এম ও ত্রিভুজ ও বি এম এর মধ্যে, এর মধ্যে দেখো দেখি কি সমান? ও এ সমান সমান ও বি। লিখলাম ও এ সমান সমান ও বি। কারণ কি এটা সমান বলার কারণ কি? এরা একই বৃত্তের ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ সবসময় সমান থাকে, কেন বৃত্ত তো ব্যাসার্ধ নিয়ে ঘুরিয়ে আসে, সমান থাকে। তাহলে লিখলাম যে একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, যদি কারো যদি মনে রাখতে কষ্ট হয়, জ্যামিতি আমার ভালো লাগে না, অধিকাংশ সময় জ্যামিতি ভালো লাগে না, মধ্যে কষ্ট হয়, তখন এইভাবে তোমরা পড়ে মনে রাখবা, একই বৃত্তে ব্যাসার্ধ বলে ওরা সমানতা বলে কথাটা লেখ পাশে। তাহলে দেখো যে আমার মনে থাকে না, জ্যামিতি ভালো লাগে না, একই বৃত্তের ব্যাসার্ধ বলে ওরা সমান, এই কথাটা তোমার মনে থাকবে। আর যদি একই বৃত্তের ব্যাসার্ধ এরকম বলে টুক না থাকে, তখন মন থাকতে চায় না যাদের, তারা একই বৃত্তের ব্যাসার্ধ, আর যাদের তারা একই বৃত্তের ব্যাসার্ধর পরে বলে কথাটা লিখবা, তাহলে দেখো ভালো মনে থাকবে। তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ বলে ওরা সমান। আচ্ছা, এবার এ এম সমান সমান বি এম, এ এম সমান সমান বি এম। কি কারণে? এম এ বি এর মধ্যবিন্দু ছিল, বলছে না যে জ্যা এর মধ্যবিন্দুর সংযোগ, তাহলে এ বি এর মধ্যবিন্দু এম, তাহলে ওই মধ্যবিন্দু এ কার মধ্যবিন্দু? এ বি এর, এ বি এর মধ্যবিন্দু, মধ্য বিন্দু এম, তাই তো? এ বি এর মধ্যবিন্দু এম। এখন তুমি যদি মনে রাখতে না পারো তাহলে কি করবা? এ বি এর মধ্যবিন্দু এম বলে ওরা সমান, তাহলে ভাই এম এ বি এর মধ্যবিন্দু, এত যদি কথাটা তুলে দাও এম এ বি এর মধ্যবিন্দু হলো। তাহলে এইভাবেও মনে রাখতে একটু সহজ হবে। এইবার কি, তার একটা আমরা জানি দুইটা ত্রিভুজকে সর্বসম দেখাতে হলে, আমরা ত্রিভুজের অধ্যায় সেটা দিয়ে আসছি, দেখাতে হলে ত্রিভুজের তিনটা জিনিস সর্বসম দেখাতে হয়। তো আমরা কয়টা পাইছি? একটা দুইটা পাইছি, তাহলে আর একটা জিনিস খোঁজো যেটা আমার যুক্তিসঙ্গত। অনেক কিছু দেখান যাবে যেটা আমার যুক্তিসঙ্গত। তাহলে ওএমটা দেখো তো, এই ত্রিভুজেরও সাধারণ বাহু, আবার ওই ত্রিভুজেরও বাহু, তাহলে ওএমটা কি? সাধারণ বাহু। এখন লিখতে পারি ও এম সমান সমান ও এম, উভয় ত্রিভুজের, এই ত্রিভুজের এবং ওই ত্রিভুজ, উভয় ত্রিভুজের সাধারণ বাহু, উভয় ত্রিভুজের সাধারণ বাহু, সাধারণ বাহু। তাহলে উভয় ত্রিভুজের সাধারণ বাহু এটুক লিখতে পারো। যদি দেখো যে না আমার পড়ে পড়ে মনে থাকতে চায় না, তুমি এইভাবে লিখবা উভয় ত্রিভুজের সাধারণ বাহু বলে, এই বলে বলে কথাটা লিখবা, দেখবা তোমার ভালো মনে থাকবে। তাহলে ও এম সমান সমান এম, উভয় ত্রিভুজের সাধারণ বাহু বললে ওরা সর্বসম। তাহলে এক দুই তিনটা জিনিস হয়ে গেছে, যেই তিনটা জিনিস হয়ে যাবে সেই দিবা অতএব, তিন ফুটের অতএব ত্রিভুজ ও এ এম, ত্রিভুজ ও
এম সর্বসম, এই সমান দিয়ে এই যে পোড়া দাগটা দিবা এটা বলে সর্বসম সমান। তাহলে সমান সমান লেখে এই দাগটা দিলে সর্বসম সমান ত্রিভুজ ও বিএম, ও বিএম এরা সর্বসম সমান। যেহেতু সর্বসম সমান তাহলে দেখো তো এই কোনটা সমান সমান না এই কোনটা, তাহলে লেখবা যে অতএব ও এম, ও এম অক্ষর মাঝে থাকবে, ও এম এ কোণ সমান সমান ও এম বি কোণ, অর্থাৎ যে কোণটার অক্ষর কোনটা পড়বে সেই অক্ষরটা মাঝে থাকবে। এদিকে ও এম এ কোণ মানে এম অক্ষর মাঝে, আবার ও এম বি কোণ এম অক্ষর মাঝে পড়লো। আচ্ছা এরা যদি সমান হয় কিন্তু এরা কি এক রেখে অবস্থিত না, তাহলে ধাপ দুইতে যে লেখো যে ধাপ দুই কিন্তু ও এম এ কোণ প্লাস ও এম বি কোণ সমান সমান সরল কোণ বা দুই সমকোণ, সরল কোণ, সরল কোণ এটুকু লিখতে পারো। এ আরো যদি ভালো করে লিখতে তো বা দুই সমকোণ, দুই সমকোণ বা দুই সমকোণ। আচ্ছা দুই সমকোণ যদি হয় এবং দুটো সমান সমান হয় তাহলে এরা প্রত্যেকে এক সমকোণ না, লেখো অতএব প্রত্যেকে এক সমকোণ। আর এটা টানলাম না, প্রত্যেকে এক সমকোণ, সমকোণ। সুতরাং কি দাঁড়ালো, সুতরাং ও এম এইটিকে বলে দাগ দিয়ে, এইটা দাগ দিয়ে বলে লম্ব চিহ্ন, ও এম লম্ব এ বি প্রমাণিত। আর একটু বেশি বাড়ায় বাড়ায় লেখা যায়, লিখলাম না। প্রত্যেকে প্রত্যেকে তুমি লিখতে পারতো অতএব এই কোণ সমান সমান এই কোণ সমান সমান এক সমকোণ, অতএব প্রত্যেকে এক সমকোণ, সুতরাং ও এম লম্ব এ বি প্রমাণিত। দরকার নাই, আমার সময়ের দরকার আছে। তাহলে প্রত্যেকে এক সমকোণ কেন, প্রত্যেকে এক সমান, দুটো মিলে সরল কোণ বা দুই সমকোণ, তাহলে এরা আবার সমান সমান এখানে আমরা বলে আসছি, তাহলে এরা কি সমান সমান না, তাহলে এখানে হচ্ছে এই সমান সমান বলে আসছি না আগে, তাহলে আমরা প্রত্যেকে এক সমকোণ লিখতে পারি। হ্যাঁ, তাহলে এই দুইটা এই কথাটা দুইবার লেখার দরকার নেই, ও এম এ বি লম্ব প্রমাণিত। এখন আমরা পরের ভিডিওয় চলে যাই।